এই দেশ থেকে জালিম সরকারের বিদায় হয়েছে। প্রতিবাদ ছিল রাস্তায়, প্রতিবাদ ছিল অন্তরে, প্রতিবাদ ছিল আজকে যারা বাংলাদেশকে নতুন পথে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তেমনি মুহূর্তে আরেকটি চক্র, তেমনি মুহূর্তে আরেকটি ষড়যন্ত্র শুরু করার পূর্ব মুহূর্তে প্রতিবাদের এই সভা কর্ম এবং এই অবস্থান কর্মসূচিকে ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় সহচর, যিনি যে ব্যক্তিটি দীর্ঘদিন আমাদের মতো বুড়ো মুক্তিযোদ্ধাদেরকে সবসময় সকল সহায়তা করেছেন। মুক্তিযুদ্ধ প্রজন্ম নামে আমাদেরকে ভবিষ্যতের প্রজন্মকে প্রস্তুত করার দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ ইব্রাহিম। এখানে একটু আগে যারা বক্তব্য দিয়েছেন, স্বৈরাচার শেখ হাসিনা সেই রাজনৈতিক শিকারে সবসময় কষ্ট করে আজকে আরেকবার স্বাধীনতা লাভ করার পরে এই প্রতিবাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিকভাবে আমি ইব্রাহিমের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসার জন্য। প্রিয় ভাইরা, প্রতিনিয়তই একজন রাজনৈতিক কর্মী হিসাবে বাংলাদেশের একজন স্বাধীনতা যুদ্ধের অস্ত্র ধরে যুদ্ধ করার স্বদেশী হিসাবে বুকে বড় আশা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাবার কাছে শুনতাম ইসলামাবাদ আমাদেরকে শোষণ করছে, রাওয়ালপিন্ডি সহ লুটে নিয়ে যাচ্ছে। সেই রাওয়ালপিন্ডির বিরুদ্ধে বাংলাদেশের সে পূর্ব পাকিস্তানের মানুষ এক হয়ে লড়াই করে সেই শহীদ জিয়া, যিনি ৭১ সালে একটি রেডিও থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আজকের এই প্রতিবাদের এই কর্মসূচিতে এই নামটি আমাকে বারবার নিতে হয়। যার নির্দেশে, যার আহ্বানে, যার কণ্ঠ থেকে আমি মেজর জিয়া বলছি, এই কথা না শুনলে এক জামা, এক প্যান্ট, একটি স্যান্ডেল করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই গ্রাম অঞ্চলে ছেড়ে যেতাম না। তাই আজকে বারবারই একটি নাম, বারবারই একজনের নাম আমাকে উল্লেখ করতে হয়, যারা যে ব্যক্তিটি, যে মানুষটি এখন বাংলাদেশে নাই, বিগত ১৬ বছরে আমার নেতা শহীদ জিয়াকে যখনই তার হাতে মাইক থাকত, যখনই যারা প্রেস কনফারেন্স করতেন, যখনই কোনো বিষয়ে কথা বলতেন, তখনই উনি আমার নেতা শহীদ জিয়াকে কটাক্ষ করে কথা বলতেন। ভাইরা, আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার অবশ্যই আছে, কিন্তু একটা জনগণ একটা বিষয়ে বলা শুরু করেছে যে আওয়ামী লীগ ১৬ বছর শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়াকে নিয়ে কথা বলেছে, আমাদেরকে জামাত এবং বিএনপিকে স্বাধীনতার বিরোধী বলেছে। আজকে তারা আবার ছাত্র জনতার আন্দোলনে যে স্বাধীনতা দ্বিতীয়বার পেয়েছি, সেই স্বাধীনতার বিপক্ষে আবার ষড়যন্ত্র শুরু করেছে। অনেক রাজনৈতিক বক্তব্য, ওদিকে যাব না, আমার আরেকটি জরুরি সভা আছে, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। তাই একটি কথা বলতে চাই, আমরা চাই না এই প্রস্তাবের সামনে প্রতিবাদ সভা করতে, আমরা চাই না এই ডক্টর ইউনূসের কাছে, একজন সৎ ব্যক্তির কাছে
বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, অতীতের কথা বলার দরকার। কিন্তু জনগণ বলা শুরু করেছে, ইতিমধ্যে জনগণ শুরু করে দিয়েছে। এখনো আজকে ৩ তারিখ, 2 দিন পর 1 মাস অতিবাহিত হবে। আবু সাইদ খোকনের রক্তের গন্ধ এখনো আমাদের নাক থেকে যায়। কিন্তু মানুষ এখনো মনে করে শত শত মামলা হলো শেখ হাসিনার বিরুদ্ধে, অনেক মামলা হলো তার পরিবারের বিরুদ্ধে, অনেক মামলা হলো অবৈধ নির্বাচনের অবৈধানিকদের বিরুদ্ধে। 2008 2024 সাল পর্যন্ত যে নির্বাচন কমিশন বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবার জন্য বিনা ভোটে 154 জন এমপি করেছিল, যে নির্বাচন কমিশন 2018 সালের দিনের ভোট রাতে করেছেন, প্রিয় ভাইরা, যে নির্বাচন কমিশন 2024 সালের 7 জানুয়ারিতে বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দিলেন, যে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ঘুমিয়ে থাকছেন, আর তার দোসরেরা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবার পরিকল্পনা করে ব্যবস্থা করে দিয়েছেন। জনগণ বলা শুরু করেছে, এখন তারা কেন বহাল করবে? যারা আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা 26,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশের কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনুদান দিয়েছেন, বেতন দিয়েছেন, ভাতা দিয়েছেন, সেই কারিগররা এখনো কেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে অবস্থান করছে? যারা অফিসটিতে বসে আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন, আমার নেতা শহীদ জিয়া যিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমার নেতা তারেক রহমান 16টি বছরের পথে পাথরে গেলে লন্ডনে একটি বাড়িতে আশ্রয় নিয়ে কষ্ট করে জীবন যাপন করেছেন, তাদের বিরুদ্ধে অফিসটা ষড়যন্ত্র করেছিল। ভাইরা, তাই আপনার মতো ব্যক্তির কাছে আমরা আশা করি তাদেরকে জরুরি ভিত্তিতে আইনের আওতায়। এখন জনগণের কাছে আরেকটি প্রশ্ন, গত কয়েকদিন ধরে যিনি কথায় কথায় বিএনপি জমা করলে করতেন, যিনি কথায় কথায় শেখ হাসিনার হাসান মোহাম্মদ বেলজিয়ামে কেন দেখা, কার মাধ্যমে গেলেন, কি করে গেলেন? জাতি স্পষ্ট ভাবে অনুগ্রহ করে জানতে চান। এগুলো আমার কথা নয়। যারা রাজপথে বুকের রক্ত দিয়েছে, যারা যে ধারা পথে আন্দোলন করতে গিয়ে টিয়ারে গ্যাসের ছেড়ে আঘাত করতে হয়েছে, যারা অবৈধ পুলিশের সরকারের গুলিতে জীবন শেষ করে দিয়েছে, তাদের পরিবার আজকে প্রশ্ন করেছে, কেন এখনো এই ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতা আনা হচ্ছে? জানি একটু সময় লাগবে, সেই সময়টা আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছে, আমার নেতা তারেক রহমান। তাই বলে যারা আবু সাইদকে গুলি করেছে তারা বহাল থাকবে এখনো। সেই পুলিশ যদি এখনো চাকরিতে বহাল থাকে, তাহলে তো আমাদের কি মনে কষ্ট থাকবে? প্রতিবাদের এই অনুষ্ঠানে
আমি বলতে চাই, জনগণের দাবি, আমি গ্রামে থাকি গত 15 দিন, বন্যায় সব পিছিয়ে আছে। বন্যার্ত মানুষের কাছে যখন রিলিফ নিয়ে যায়, রিলিফ দেওয়ার আগে বলে হাসিনার ষড়যন্ত্রকারীরা কি গ্রেপ্তার হয়েছে? দেখেন, শত কষ্ট করে আসলে কথা বলার চেষ্টা করে বাংলাদেশটাকে বিক্রি করে দিয়েছে। যে এমপি এক কাপ চা খাওয়ার পয়সা ছিল না, যে ব্যবসায়ীরা সেদিন মিরপুরের সংসদ সদস্য বলেছিল, যারা চা দোকানে বসে আমার থেকে এক কাপ চা খেত তারা আজকে ব্যাংকের মালিক। আমার কথা নয়, আওয়ামী লীগের সাবেক একজন এমপি প্রধানমন্ত্রী কেউ হয় না। তাই জনগণ এখন জানতে চায়, আজকে 3 তারিখ, এত মামলার পরও কেন এখনো শেখ হাসিনার পরিবারের সদস্যদেরকে একজনকে গ্রেপ্তার করতে পারে না? গ্রেপ্তার করা দরকার। জনগণের কাছে এদের অবৈধ সম্পদের হিসাব দেওয়া দরকার। শুধু কয়েকজন এমপিকে মিডিয়ার মাধ্যমে দেশটাকে নিষিদ্ধ করে হবে না। 2008 সাল থেকে যারা বাংলাদেশে অবৈধভাবে জাতীয় সংসদের নাম ব্যবহার করে হাজার কোটি টাকা লুট করেছে, তাদের উপর নাম বিমানবন্দর, স্থল বন্দরে দিতে হবে, যেন দেশটা না করতে পারে। কাজ করতে হবে, কাজের মূল্যায়ন আপনাকে দিতে। কারণ বুক ভরা আশা নিয়ে আপনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। এই 1 মাসও একটিবারও কেউ আপনার সমালোচনা করে নাই। আমরা আজকে রাজপথের হিসাবে, বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হিসাবে কথা দিয়ে এলাম, আপনার অবস্থায় কুকুরের মতো আপনার সরকারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে বুকে আবার করে নিব। তবে বাংলাদেশে যেন একটি গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের তারেক রহমান আবার যেন একে মাথা এক ভরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। তাই আজকে প্রতিবাদের এই অনুষ্ঠানে কিছু ধৈর্য অবশ্যই। 16 বছরের জঞ্জাল, 16 বছরের অত্যাচার, 16 বছরের বিচার, যারা এত শক্তি কোথায় পেল রে ভাই? বিশ্বের সবচেয়ে ধনী দেশ, গণতান্ত্রিক দেশ আমেরিকার অ্যাম্বাসেডারের গায়ে হাত তুলতে পারে। সে অহংকার হাসিনার শেষ। কিছু কিছু লোকের কথা শুনলাম ইউটিউবে এখনো ঘুরে, শেখ হাসিনার শেষ মুহূর্তে গিয়ে তার বাসায় বলেছেন, আমরা পাবলিকের টাকা লুট করেছি, আমরা চীনে সিন্ডিকেট করেছি, আমরা পেঁয়াজের সিন্ডিকেট করা মানুষ, ইনশাআল্লাহ আমরা থাকতে একদিনের জন্য হলো বাংলাদেশের ক্ষমতা আপনাকে ছাড়তে হবে না। সে আশ্বাস দিয়ে কোথায় আপনারা? আমি জানি না এই সরকারকে অস্থিতিশীল করার যদি কোন ষড়যন্ত্র আপনারা করে থাকেন, বাংলাদেশের ইতিহাসে আবার নতুন করে ইতিহাসে লেখা হবে। কারণ এমন এক ব্যক্তিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে নোবেল পুরস্কার নিয়ে আসছে। সেই ডক্টর ইউনূস, আপনি এখন ইনশাআল্লাহ 25 বছরের যুবক হতে হবে। আপনার সাথে যারা আছে তাদেরকে 23 বছরের যুবক হতে হবে। আপনাদের নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র। আপনাদের নেতৃত্বে আপনারা প্রত্যেকে দিলেন বাংলাদেশে যেন আর শেখ হাসিনার মতো মহিলা বাংলাদেশে যেন জন্ম না হয়। তাই দোয়া করবেন।
জানি না বেঁচে থাকবো কিনা আরেকটি সব নিরপেক্ষ নির্বাচনের মধ্যে সরকার গঠনে আল্লাহ যেন তারেক রহমানকে সেই তৌফিক দান করে। প্রতিবাদের এই সভাটিকে এই দুপুরের জোহরের নামাজের আগে আল্লাহর কাছে দোয়া করে যাই, আল্লাহ তুমি আমাদের ভরসা, তুমি আমাদের খালেদা জিয়াকে, তুমি আমাদের নেতা তারেক রহমানকে হায়াত দান করো। এমন যিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করে সংসদের উত্তর প্লাজা চন্দ্রিমা উদ্যানে শুয়ে আছে, আল্লাহ পাকের কাছে সেই শহীদ জিয়ার জন্য দোয়া করবেন যে শহীদ জিয়াকে মুসলিম করার একদল সেনাবাহিনী সেদিন হত্যা করেছিল।